দর্শক, আসছে ফেব্রুয়ারি নির্বাচনের কি প্রস্তুতি নিচ্ছে খোদ নির্বাচন কমিশন, আর এবারের নির্বাচনের ক্ষেত্রে বিশেষ করে কোন কোন পরিবর্তনগুলো আসতে যাচ্ছে এবং এবারের নির্বাচনকালের নিরাপত্তা ঝুঁকি কতটা রয়েছে আমাদের সামনে, এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় নির্বাচনের প্রস্তুতি ও শঙ্কা। স্বাগত জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। দর্শক, নির্বাচনের প্রস্তুতি এবং শঙ্কা বলছিলাম, এই বিষয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলিকে। আপনাকে স্বাগত। প্রথমে যেটি বলতে চাইবো, প্রস্তাবিত আরপিও সংশোধনী এসছে আমাদের সামনে, সেখানে বলা হচ্ছে না ভোটের বিধান রাখা হয়েছে, কিন্তু না ভোটের যে বিধানটার কথা বলা হয়েছে সেটি সার্বিকভাবে নয়, কোনো কেন্দ্রে বা কোনো কেন্দ্রে নয়, কোনো কনস্টিটিউয়েন্সিতে যদি একজন মাত্র প্রার্থী থাকেন তবে, ঠিক সার্বিকভাবে নয় কেন? আসলে কমিশন কি চিন্তা করে যে এখানে শুধুমাত্র যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছিল তার বিরুদ্ধে না ভোটটা, সে না ভোটের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। আসলে নির্বাচনী সংস্কার কমিশনের সুপারিশটা কিন্তু ছিল সার্বিকভাবে সব আসনের জন্য, এবং আইনে এটা সবার জন্য সমান সুযোগ এবং ক্ষেত্র থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি নির্বাচন কমিশন শুধুমাত্র যে বিনা প্রতিদ্বন্দ্বিতা, মানে যেখানে একজন প্রার্থী, সেটা মনোনয়ন দাখিলের থেকেও হতে পারে অথবা প্রত্যাহারের পরে একজন হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে যদি একজন দেয় তাহলে দেখা যায় মনোনয়ন দাখিলের ক্ষেত্রে অন্য প্রার্থীরা কেউ যদি নাও আসতে চায়, তখন যে প্রার্থী একজন হবে সে একজন ডামি ক্যান্ডিডেট তার হয়ে, মানে না ভোটটাও আসলে একটা প্রার্থীর মতো আচরণ করবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে না, কিন্তু এখানে তো আসলে কেমন হবে যে আমি জানি যদি যে না আমি একক ক্যান্ডিডেট, আমাকে না ভোটের সাথে লড়তে হবে, তখন আমি আর একক থাকতে চাই না, আমি আমার ডামি আমার পছন্দ মতন কাউকে বসাই দেব। যদি কাউকে আমি বসাই দিই তাহলে তো নির্বাচনে পুরো সার্বিক যে পরিবেশ সেটাই তো দূষিত হয়ে গেল। তার মানে আমি ডামি দিয়ে ইনডাইরেক্টলি একটা সুযোগ নিয়ে নির্বাচন করার চেষ্টা করছি এটা। কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেন হলো, কেন এই আইনটা আনা প্রয়োজন হলো? আমি যদি পুরোনো দিকে যাই, দেখেন 14 সালে 153টা বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। আমরা যদি সেই সময়ের প্রেক্ষাপট বিবেচনা আনি, কি হয়েছিল যে একটা রাজনৈতিক দল তার সমমনা দলগুলো শুধুমাত্র নির্বাচন করছিল, আর বড় আর একটা রাজনৈতিক দল নির্বাচন অংশগ্রহণ করেনি এবং তারা নির্বাচনটাকে বয়কট করার আহ্বান জানিয়েছে, বিএনপি। এই ক্ষেত্রে হয়েছে কি, যেসব প্রার্থীরা মানে আওয়ামী লীগ এবং তার সমমনার সাথে, আওয়ামী লীগের সমকক্ষ তো কোনো দল এই সমমনার মধ্যে ছিল না, অথবা বিরোধী জাতীয় পার্টি তারাও ওই পক্ষের না, মানে অত সমানে সমানে না, সোজা কথা। সেই ক্ষেত্রে হয়েছে কি, যে দেখেছে আওয়ামী লীগের এখানে ক্যান্ডিডেট এসে খামাখা আমি যে আমার জামানত হারাই কেন, আমি তার সাথে পারবো না, বা তারিতে তারাও এই সুযোগগুলো নিছে, মানে খোলা মাঠে তারা একা একা গোল দিয়ে, মানে বিনা প্রতিদ্বন্দ্বিতা। এই প্রেক্ষাপটটা চিন্তা করলে তাহলে ইলেকশন কমিশনে করা উচিত ছিল যেটা, যে না আমরা নির্বাচনী পরিবেশটা এরকমই করব যেন সব প্রার্থী এবং রাজনৈতিক স্বাচ্ছন্দ্য বোধ করে ক্যান্ডিডেট হওয়ার জন্য, এবং জানে এরকম অধিক সংখ্যক বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ জানে না আসতে পারে। কিন্তু 300 আসনে তো একজন দুইজন আসতেই পারে, এই একটা জায়গা করা উচিত ছিল। দ্বিতীয় যে জায়গাটা করা উচিত ছিল যে যে কোনো রকম ধামকি ধুমকি, কোন রকম মনোনয়ন পত্রে বাধা, নিরাপত্তার বাধা, এটা তো কেউই চায় না। আমি এখানে একটা প্রশ্ন রাখি, সেটি হচ্ছে ধরুন একটা জায়গায় একজন প্রার্থী না একাধিক প্রার্থী আছে, কিন্তু ধরি নেই 3 জন প্রার্থী, আমার 3 জনকেই পছন্দ না, কিন্তু আমি না ভোট দিতে পারবো না, না ইলেকশন কমিশন এত পাচ্ছে না। সেটাই তো, সেই জন্য প্রথমেই বললাম যে আসলে সমান সুযোগ তো থাকছে না। তার মানে আমি একক বলে আমি নাকে ফেস করছি, আর তোমরা 3 জন আমার চাইতে অযোগ্য হতে পারো, কিন্তু তোমরা কোনো কিছু ফেস করছো না। মানে আবার ভোটারদের দিকটা আপনি যদি চিন্তা করেন, এখানে সবচেয়ে বড় চয়েস তো ভোটারের। ভোটার যদি মনে করেন আমাদের 5 জনের মধ্যে আমার কাউকেই পছন্দ না, তার কি অপশন? তাহলে সবগুলো ব্যালটে যদি থাকতো তাহলে সমান সুযোগ হতো। হয় সব ব্যালটে রাখো, আর না হলে রেখো না।
এবারের দ্বিতীয় প্রসঙ্গ যদি এসে যায় এভাবে, এবারের যে নির্বাচনী পরিবেশের যে বাস্তবতা আমাদের সামনে আছে, সেখানে অসংখ্য আওয়ামী সাপোর্টার, সবাই তো অপরাধী নাও হতে পারে, বা এমনি ভোটার, একজন সাধারণ ভোটার তিনি যদি আসলে ভোট দিতে চান, তার তো মার্কা সেখানে নাই, তাহলে না ভোট থাকলে তার তো একটা জায়গা থাকতো। সেই সুযোগটার কথা আসলে নির্বাচন কমিশন ভাবতে পারে কিনা, আইনগতভাবে তাদের কথা ভাবার দরকার আছে কিনা? নির্বাচন কমিশন যেটা করতে পারতো, যে আসলে না ভোটটা যদি আমরা, মেরিট ডিমেরিট দুইটাই আছে। ডিমেরিটটা যে কোনো গোষ্ঠী, কোনো রাজনৈতিক দল বা কিছু ইচ্ছা করলে নির্বাচনটাকে ভণ্ডুল করে দিতে পারে না ভোটের প্রয়োগ করে, এটা হতে পারে। আবার আপনি যদি স্বাধীনভাবে চিন্তা করেন যে না, প্রত্যেকটা মানুষের তার নিজস্ব মতামত দেওয়ার অধিকার আছে, সেই ক্ষেত্রে আমি আমার ক্যান্ডিডেট বা আমার রাজনৈতিক দল এখানে নাই, কিন্তু আমি আমার ভোটটা অন্য কাউকে দিতে চাই না, আমি তাকে দিতে চাই, অথবা সে নাই অথবা আমি নাকে দিব, সেই সুযোগটা মানুষের থাকে। ভালো মন্দর মধ্যে থেকে আসলে জিনিসটাকে বের করে আনতে হবে। আমার প্রশ্নটা এরকম যে ইনক্লুসিভ ইলেকশনের কথা সবসময় বলা হয়, এবং আওয়ামী লীগ যদি না আসে, যেমন আপনার মনে আছে নিশ্চয়ই যে প্রাক নির্বাচনী একটা মার্কিন দল এর আগের বারের নির্বাচনের আগে এসেছিল, যেমন IRI রিপাবলিকান দলের এবং NDI সম্ভবত NDA, এরা দুজন এসেছিল। তারা যখন কথা বলছিল তখন তৎকালীন বিরোধী হওয়ার সম্ভাবনা ছিল বিএনপি, এবং তাদের ব্যাপারে বলা হয়েছিল যে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে এটি ইনক্লুসিভ হওয়ার সুযোগ কম দল হিসেবে, এই কথা বলেছিলেন তারা। এবারে সেটি আসলে আওয়ামী লীগের ক্ষেত্রে প্রয়োগ করার সুযোগ আছে কিনা, বা ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো তারা এই ধরনের কথা বলতে পারে বলে আপনি মনে করেন কিনা? আচ্ছা, এটা হয় কি, আসলে নির্বাচনের পরে নির্বাচনটা কেমন তখনই সুষ্ঠু করা যায় যখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন হয়, মানে সমানে সমানে লড়াই হয়। অসম লড়াই হলে কোনোদিনই সেই জিনিসটা সুষ্ঠুভাবে তুলে আনা যায় না, মানে একতরফা কিছুটা হয়ে যায়, সেরকম হয়। যেটা আমরা দেখেছি 14 সালে দেখেছি, যেটা আমরা দেখেছি 24-এ দেখেছি। 18 সালে যদিও বিএনপি এসেছিল, কিন্তু তাকে মাঠে টিকতে দেওয়া হয়নি বা তাকে পৌঁছানো, তা স্বাভাবিকভাবে যে আমাদের বড় বড় দল যে দুটো আছে, আওয়ামী লীগ, তাদের কিন্তু নিজস্ব ভোট ব্যাংক আছে, এবং জামাতেরও আছে, জামাতেরও ভোট ব্যাংক আছে, কিছু অল্প কিছু আছে জাতীয় পার্টি, সামান্য কিছু, কিন্তু সেটাও তারা মনে আছে। তা আমরা যদি চিন্তা করি যে আসলে বড় রাজনৈতিক দলের একটা দল থাকবে না, এই নির্বাচনে থাকবে না, সেটা তাদের অপরাধ হোক, তাদের যাই হোক, যে কোনো কারণে হোক, নাই, তারা নাই, সোজা কথা। সেই ক্ষেত্রে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে তুলেও আনা, সবার অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থিতা, যোগ্য প্রতিদ্বন্দ্বী প্রার্থিতা করে প্রতিযোগিতামূলক নির্বাচন করা খুবই কঠিন ব্যাপার। এবারে আসি আরপিওর আরো যে সংশোধনীগুলো এসছে, তার মধ্যে আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে, যারা নির্বাচন পর্যবেক্ষক, এবং তারা হচ্ছেন নির্বাচন কমিশনের তালিকাভুক্ত পর্যবেক্ষক কিছু থাকেন, আর থাকেন সাংবাদিক, এরাই তো মাঠে থাকেন নিরাপত্তা কর্মীদের বাইরে। এই দুজনের ক্ষেত্রে বলা হয়েছে ভোট কেন্দ্রে প্রবেশের বিধান প্রস্তাব রাখা হয়েছে, যেটি আগে ছিল না, যে ভোট কেন্দ্রের ভেতরে তারা যেতে পারতো না, এরকম কথা বলা হচ্ছে। প্রশ্ন হচ্ছে ভোট গণনার সময়েও তারা থাকতে পারবেন, এবং সেক্ষেত্রে একটা শর্ত থাকছে, ভোট গণনার শুরু থেকে যদি কেউ ঢোকেন তাহলে শেষ হওয়ার আগে সেখান থেকে বের হতে পারবেন না। এটা শুনে মানে মাঝপথে বের হতে পারবেন না। আমার প্রশ্ন, আপনার কোনোভাবে মনে হয় না, এত বড় দেশ, সারা দেশে একদিনে নির্বাচন হয়, সেক্ষেত্রে ওই গণনার সময় ভেতরে ঢোকানো, এই সুযোগ নিয়ে কোনো ধরনের, আপনার তো অনেক অভিজ্ঞতা আছে, সেই জায়গা থেকে ঝুঁকিটা বেড়ে যায় কিনা? আচ্ছা, আসলে নাকি এটা হতে পারে না, ঝুঁকি তখনই বাড়ে যদি মাঝখানে উনি বের হয়ে এসে এবং বলে যে অমুকজন এগিয়ে আসে বা অমুকজন, তখনই বাইরে বিশৃঙ্খলা দেখা যায়, কর্মী সমর্থন। কিন্তু যদি নির্দিষ্ট সংখ্যক, এবং সেই আসলে কাউন্টিং রুমটা কেমন হবে, সেখানে যদি সুন্দরভাবে বসতে পারে, পরিবেশটা ঠিক রাখতে পারে, যে হ্যাঁ সাংবাদিকরা যা দেখবে তারা এখানে বসবে, পোলিং পার্সোনেল যারা থাকবে, পোলিং এজেন্ট যারা থাকবে তারা এখানে থাকবে, সুন্দর করে যদি রুমটাকে অর্গানাইজ করে নিতে পারে, তাহলে বিশৃঙ্খলার সম্ভাবনা কম না। আর যদি কেউ একদম ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় নিজের ভিতর থেকে, যে না সে ওখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ঢুকেছে, সেখানে তাৎক্ষণিকভাবে তাহলে প্রিজাইডিং অফিসারকে ব্যবস্থা নিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায়, কিন্তু স্বাভাবিকভাবে হওয়ার কথা না।
আপনি যে আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছেন, আমি দুটো বিষয় উল্লেখ করি। সেটি হচ্ছে এই নির্বাচনের প্রসঙ্গ যখন এসছে, স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন লটারির মাধ্যমে এসপি ওসির পদায়ন করা হবে এবং যখন তফসিল ঘোষণা করা হয়ে যাবে তখন নির্বাচন কমিশন যদি চায় তাদের মধ্যে দিয়ে হবে। আসলে লটারি করে যদি আপনি যেখানেই দেন তাকে, কেউ যদি দুর্নীতি করতে চায় সে যদি ঢাকায় করে দিল্লি মক্কা যেও করতে পারবে, তাই না? মানে ব্যাপারটা এরকম মনে হয় কিনা? আমার কাছে লটারি করে কাউকে পদায়ন করেন, মনে করেন যোগ্য, আপনি মনে করেন চিটাগাংয়ে যে যিনি থাকবেন আইন শৃঙ্খলার লোক, চিটাগাংয়ে এবং আপনি যদি মেহেরপুর ধরেন, এই দুইটা কি সমান হতে পারে? আপনি যোগ্যতা দেখে, অভিজ্ঞতা দেখে এবং তার সততা দেখে, তার কর্ম দেখে তো আপনি যেসব জায়গাগুলো ঝুঁকিপূর্ণ সেই সব জায়গায় মানুষ বসাবে। আপনি যদি বলেন না লটারির মাধ্যমে, এটা আমার কাছে মানে এই জায়গায় খুবই। আমি এবার পুলিশ কমিশনারের একজন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, তার বক্তব্য, তিনি তার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছেন, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারত্ব এবং নিরপেক্ষতার সাথে আসন্ন জাতীয় সংসদে নির্বাচন নিতে হবে। আপনার কাছে এটা বক্তৃতার মতো মনে হয় কিনা? এটি যখন আমি পড়লাম আমার কাছে মনে হলো যে এটি আসলে মানুষ বিশ্বাস করে কিনা, যে এটা তো আসলে কিতাবে একটি কথা যে রাজনৈতিক মতাদর্শ থাকবে না, তারা নিরাপত্তার কাজ, এটা তো সব যুগেই ছিল, এই কথা বলা হতো। কখনো কি বলেছে যে এবারে দুর্নীতি করা হবে? বলা হয়নি, কিন্তু হয়েছে। এখন আমার প্রশ্নটা যে আপনি মনে করেন যে এই কথাগুলো আসলে কথার কথা হয়ে যাচ্ছে কিনা? আসলে এই কথাগুলো আমরা এত বেশি শুনেছি, সেই জন্য এখন মনে হচ্ছে যে খুব কমন কথা, কিন্তু প্রত্যেকটা কথারই তো মিনিং আছে। যদি আমরা মিন করি, রিয়েলি মিন করি, এবং যাকে বলা হচ্ছে সে এটা বুঝে ভিতর থেকে ধারণ করে, তাহলে কিন্তু এই কথাগুলো অর্থবহ। আর যদি না আমি প্রতিনিয়ত শুনছি একই কথা একই, তাহলে এটা অর্থবহ। আমি মনে করি না যে কথাটা খারাপ, কথাটা ভালো, এটা মিন করতে হবে এবং যাকে বলো, যার উদ্দেশ্য তাকে সেটা ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী বাস্তবায়ন করতে হবে, তাহলেই যদি পারি। কারণ আমরা আর কত বছরে একই ধরনের খেলা দেখবো? আমরা তো আর না, মানে সেই জন্যে আপনি নির্বাচনের যদি পরিবেশটা ঠিক করা যায়, মূলত ওনাদের উপর নির্ভর করে এই পরিবেশটা, আইন শৃঙ্খলা, প্রার্থী। গত এক বছরে আমরা আইন শৃঙ্খলার ক্ষেত্রে সবচেয়ে যেটা নিয়ে আলোচনা হতে দেখেছি, এবং সেটা আমার কাছে মনে হয় আসলে এটা ভয়েরও বিষয়, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক আছে, সেটি হচ্ছে মব সন্ত্রাস নিয়ে। মবের উপরে এক ধরনের ভয় আছে। আমি একটা উদাহরণ আপনাকে পড়ে শোনাই। রংপুরের তারাগঞ্জে মাত্র একদিন আগে রূপলাল এবং প্রদীপলাল, তাদের দুজনকে যখন ভ্যান থেকে নামিয়ে পেটানো হচ্ছে, সেখানে পুলিশ এসেছিল এবং সাধারণ সেখানকার যে মানুষ, তারা ইন্টারভিউতে বলেছে আমাদের পত্রিকাকে যে এরপর ঘন্টাখানেকের মধ্যে সেখানে পুলিশ এসেছিল, কিন্তু মবের ভয় দেখে পুলিশ আবার থানায় ফিরে যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে পুলিশের হাল, এই যে অবস্থা দেখছেন, সেই যে মবের ভয় থানায় ফিরে যাচ্ছে, সে এবং একটি থানায়, সে তো অন্য থানা থেকে সহযোগিতা নিতে পারতো। এখন এমন কোনো ক্রাইসিস অবস্থা না দেশে। সেই দিন নির্বাচনের সময়গুলোতে তো সারা দেশেই এক ধরনের উত্তেজনা থাকবে, তখন এই পুলিশ আসলে কিভাবে এটা নিয়ন্ত্রণ করবে? পুলিশের ক্ষেত্রে যেটা হয়েছে, তার মনস্তাত্ত্বিক একটা জায়গা দুর্বল হয়ে আছে, মানে তার সেই কনফিডেন্সটা সে পাচ্ছে না। আপনি ইভেন আপনি সামান্য রাস্তায় ঢাকা শহরে আপনি যদি ট্রাফিক পুলিশকেও দেখেন, আগে সে যেইভাবে গাড়িকে থামাতো, রিক্সাকে এখন সে সেটা করে না, কারণ তার মধ্যে ভয় ঢুকে গেছে যে পুলিশের পর যেভাবে আক্রমণ করা হয়েছে তাদের মনের মধ্যে একটা চাপ সৃষ্টি করেছে। এই আসলে তো কমিশন এবং সরকারকে এই জায়গাগুলোয় কাজ করতে হবে। নির্বাচনের পরিবেশ মানে এই জায়গায় যে সমস্ত অফিসাররা, যে সমস্ত পুলিশ আছে, তাদের কনফিডেন্সটা বিল্ড আপ করতে হবে, তাদের আত্মবিশ্বাসটা ওই জায়গায় নিয়ে যেতে হবে যে না, তোমার এটা দায়িত্ব, তুমি এটা পারো এবং তুমি এটা তোমাকে এটা করতে হবে। এটা আসলে কিভাবে সম্ভব? নির্বাচন কমিশনের কোনো কর্তব্য আছে এখানে মনে হয় যে তারা অবশ্যই, কারণ এই আমব্রেলা ইলেকশন কমিশন এখানে পুরো নির্বাচন একটা আমব্রেলা, তার অধীনে সবকিছু থাকে। মানে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ভাষা, তার প্রয়োগ, তার আইনের সবকিছু ডিপেন্ড করে যে আসলে মাঠে কে কেমন ভাবে কাজ করবে। যদি নির্বাচন কমিশনের দুর্বলতা দেখে নির্বাচন কমিশন, তখন সবাই দুর্বল অবস্থানে থাকে। তা এখানে যেটা হয়, শুধু পুলিশ না, পুলিশ ইভেন প্রশাসনের পরও তো বড় ধরনের অভিযোগ একটা আছে যে দলীয় ইতে আছে। আর আপনি এটা জানবেন, যে অনিয়ম করবে, যার জন্যই করুক না কেন, সে আবার আরেকজনের জন্যও করবে। মানে যার তার অনিয়ম করা বা তার নাম অনৈতিক সুবিধা নেওয়া, যা যে মানুষ অভ্যেস, সেটা সে জায়গা থেকে সে সহজে সরবে না। সেই জন্য নির্বাচনের পরিবেশ বলতে যেটা, যে এদের এই মনস্তাত্ত্বিক
যে দুর্বলতার জায়গাগুলো তাদের মনের মধ্যে একটা ভয় সৃষ্টি, এই জায়গা থেকে তাদের বের করে আনতে এখন সেটা খুব ফাইন যে সেটার ব্যাপারে প্রশাসনিকভাবে চেষ্টা করা যেতে পারে, কিন্তু মব যে হারে এবং যেভাবে সোসাইটির মধ্যে বেড়েছে এবং পুলিশ এখানে এই যে অসহায় হয়ে গেছে, একটা জায়গায় আমি উদাহরণ স্বরূপ আপনাকে শোনালাম, এইটা কি নির্বাচন হতে পারে বা এটা হওয়ার সুযোগ আছে বলে আপনি মনে করেন? এটা নির্বাচনের সময় এরকম হতে পারে কিনা? নির্বাচনের সময় আমাদের অভিজ্ঞতা কি বলে, টেটা বল্লম সব নিয়ে তো চলে আসে। নির্বাচনী সহিংসতা বলে একটা টার্মই তৈরি হয়ে গেছে। তার মানে যখন নির্বাচনের দিনে এরকম টেটা বল্লম নিয়ে আসতে পারে, তার মব তো কোনো ব্যাপার না, রেজাল্ট নিয়ে যাচ্ছে, সেখানে মব সৃষ্টি করে রেজাল্ট চিন্তাই করে নিতে পারে। অনেক রকম ক্ষেত্র খেতে পারে, কিন্তু সেটা ডিপেন্ড করবে আসলে আপনি পরিবেশটা কিভাবে তৈরি করছেন। এখানে একটি পদক্ষেপের কথা বলি, নির্বাচনের জন্য সংগ্রহ করা হচ্ছে 40,000 বডি ক্যামেরা, মানে বডি ক্যাম, যেটি পুলিশ বা নির্বাচনী যারা কাজের দায়িত্বের মধ্যে থাকবেন তাদের শরীরের সাথে সেই ক্যামেরাটা লাগানো থাকবে। এটা কিনতেও টাকা লাগবে এবং এটার প্রশিক্ষণের বিষয় আছে। এইগুলোর হচ্ছে টেকনিক্যাল এক ধরনের ইনপুট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা কিন্তু কোনো ভূমিকা রাখবে বলে মনে করেন কিনা? ভূমিকা একটা রাখবে, কিন্তু আসলে কি হচ্ছে, আপনি হঠাৎ করে নির্বাচনী তফসিল ডিক্লেয়ার হবে, রাতারাতি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়ে যাবে, এটা ভাবার কোনো অবকাশ নাই। আসলে আপনাকে যদি নির্বাচন যেহেতু ফেব্রুয়ারিতে, এই পরিবেশটা, মানুষের এই আস্থাটা, মানুষ তো ভোটার তো ভয় ঠেলে আসবেই না, জানি যে আরে আমি তো এই প্রার্থীকে ভোট দেবো না, আমি অন্যজন প্রার্থীকে দেবো, আমার পর তো মব সিস্টেম হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে চিন্তা করতে হবে যে আজকে থেকে নির্বাচনের কথা মাথায় রেখে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক বেশি উন্নতি করার দরকার, যেটা মানুষ জানে। এই মব সন্ত্রাস তো বন্ধ হওয়ার দরকার। এটা তো মব কোনো ভালো জিনিস না, কেন এটা বন্ধ করা যাবে না? আপনি যেন কুমিল্লার মতো একটা সাংবাদিককে সামনেই করে, গাজীপুরে মানে কতগুলো আপনি দেখেন, এই মবের কালচার কিন্তু কতগুলো জায়গায় করেছে। তা আপনি এই কত জায়গায় থামানো যাবে না, এটা তো বিশ্বাস করা যায় না। অবশ্য মানে থামাতে হবে আমাদের নিজেদের স্বার্থে। আমাদের পুলিশ আছে, আমাদের র্যাব আছে, আমাদের আর্মি আছে এখন মাঠে, তাহলে কেন থামানো যাবে না? এবং আমি নির্বাচনের ক্ষেত্রে আমি লক্ষ্য করে দেখলাম কয়েকটা সংবাদ, যেমন বডি ক্যাম কেনা হচ্ছে, সরঞ্জামের জন্য ব্যয় হবে, অর্থ উপদেষ্টা তিনি বলেছেন নির্বাচনে যত টাকা লাগুক না কেন এত টাকা তা খরচ করা হবে। আমার প্রশ্ন হচ্ছে, টাকা খরচ করলে আসলে এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করা যায় কিনা, মানে আর টাকার প্রসঙ্গ আসছে কেন এখানে? নির্বাচনের ক্ষেত্রে কি আসলে খরচটা, ব্যয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ নাকি ম্যানেজমেন্টটা? আচ্ছা, আপনি বলেন না, মানসিকভাবে যদি আমি দুর্বল হই, মানসিকভাবে আমি কোনো কিছু দেখে ভয় পাচ্ছে বা কোনো কঠিন সিদ্ধান্ত নিতে আমি পিছপা হচ্ছে, মানসিক এই শক্তিটা না বাড়ায় আমাকে যদি আপনি ইকুইপমেন্ট যতই দেন, তাতে কি আমার খুব একটা লাভ হবে? কিন্তু বডি ক্যাম যেটা কথা বলছে, এটা থাকা উচিত এই কারণে যে পরবর্তীতে এটা কাজে লাগে। কিন্তু তাৎক্ষণিকভাবে কাজে লাগার জন্যে আসলে আমার মনে হচ্ছে পুলিশের সব, মানে আইন শৃঙ্খলা বাহিনীর সব প্লাস নির্বাচনের দায়িত্ব যারা, তাদের উপর একটা একদম বিস্তারিতভাবে তাদের কনফিডেন্স বিল্ড আপ থেকে শুরু করে এখন থেকে কাজ করা উচিত। এবং আরেকটা যেটা, লেভেল প্লেইং ফিল্ডটা যদি এখন থেকে ইলেকশন কমিশন না তৈরি করে, পরিবেশটা যদি না তৈরি করে, ঠিক যে তফসিল হলে রাতারাতি সবকিছু ঠিক হয়ে যাবে, এটা ভাবাও ঠিক না। জন্য এখন থেকে কিন্তু এই কাজগুলো হাতে নেওয়া উচিত। নির্বাচনে একটা অ্যাপ চালু করার প্রস্তাব করা হচ্ছে এবং সেটি বলা হচ্ছে এই ধরনের চিন্তা করা হচ্ছে, এত মানুষ আসবে, এই হতে পারে, সেখানে 10 লাখ পর্যন্ত মানুষ ঢুকবে, এই সমস্ত নানা রকম বিষয়ের কথা বলা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনার কি মনে হয় না যে এখন নির্বাচন থেকে এত দূরে এবং এখন কেবল পরিকল্পনা এবং আলোচনা চলছে, এটা একটু দেরি হয়ে গেছে? আচ্ছা, মানে অ্যাপটা কি কাজের জন্য? মানে যে এখানে নির্বাচনের সমস্ত তথ্য থাকবে, যারা ভোট দিবেন তারা বাইরে থেকে দেখতে পারবেন। আসলে এই ইলেকশন কমিশন তো ডিসেম্বরে নিয়েছে এবং তখনই জানি যে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিয়োগ প্রাপ্ত। এই সরকারও জানে। হ্যাঁ, সরকারও জানে। তা কাজগুলো আমার মনে হয় ভিতর তারা নিশ্চয়ই এটা রেডি করেছে। হঠাৎ করে তো আজকে আগস্টে এসে তো এটা ভাবার কথা না, ভাবার কথা তো এই ডিসেম্বরে যখন হয়েছে। এবং যেটা হয়েছে আমার কাছে মনে হচ্ছে ইলেকশন কমিশন এখন হয়তো বলছে জিনিসগুলো, কিন্তু তারা নিশ্চয়ই হোমওয়ার্ক আগে থেকে এগুলো প্রচার করছে। আমি একটু বলি যে এই নির্বাচন কমিশন গঠন করার পর থেকে আমরা কোনো নির্বাচনের তাদেরকে পরিচালনা করতে দেখিনি। জাতীয় নির্বাচন না, অন্য কোনো যে নির্বাচন, ছোটখাটো মানে স্থানীয় কোনো নির্বাচন বা সিটি কর্পোরেশন এরকম, সেক্ষেত্রে এটা একটা বড় ধাক্কা হবে কিনা তাদের জন্য? না, আসলে আপনার মনে আছে নিশ্চয়ই যে আমরা 12ই জুন 1996 সালে একটা ইলেকশন দেখছিলাম,
ভালো ইলেকশন। এটা তার আগে 3 মাসও না, 3 মাসে কম সময় আগে তৎকালীন যে ইলেকশন কমিশন আবু হেনা সারির কমিশন গঠন ছিল, 3 মাসের মাথায় এসে কোনো নির্বাচন, 3 মাসের মাথায় এসে তারপরে তার মানে 12ই ফেব্রুয়ারি একটা ইলেকশন হলো, আবার 12ই জুন। তার মানে তাদের কোনো 1996 সালে তাদের কোনো অভিজ্ঞতা, আসলে অভিজ্ঞতা যাইতে এই কাজগুলোই নির্বাচনের কাজগুলো করবে প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, কিন্তু ওনারা যেটা কাজ করবে তাদের পরিচালিত করবে, মানে তাদের মেসেজগুলো তারা দেবে। ইলেকশন কমিশনের যে কাজটা আসলে ওনারা তো আর মাঠ পর্যায়ে কাজ করেন, মাঠ পর্যায়ে কাজ, কিন্তু ওই মাঠ পর্যায়ে কাজগুলো করানোর জন্য যে মানুষগুলো থাকবে তারা জানে কোনো ধরনের বেআইনি কাজ না করতে পারে, তারা সেই জায়গাটা ইলেকশন কমিশনের কাজ। আসলে ইলেকশন কমিশন, এটা আমার মনে হয় না যে অভিজ্ঞতা না থাকলে যে ভালো ইলেকশন করতে পারবে না, এটা না। ওনারা কতটা শক্তিশালী মেসেজ যাচ্ছে মাঠে বা ওনারা কি পদক্ষেপ নেবে তার উপর ডিপেন্ড করবে ইলেকশনটা কেমন হবে। আপনিও দায়িত্ব পালন করেছেন সেই জায়গা থেকে আমি একটা প্রসঙ্গ আনতে যাই, সেটা যে নির্বাচনের ব্যয়ের ক্ষেত্রে সাধারণত অরাজকতা তৈরি হয়, অতিরিক্ত ব্যয় করে ফেলেন, এই ধরনের একটা প্রবণতা আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। এবারে বলা হচ্ছে যে ইতিপূর্বে রাজনৈতিক দলগুলো ব্যক্তি পর্যায় থেকে 10 লাখ এবং প্রতিষ্ঠান থেকে 50 লাখ টাকা পর্যন্ত নিত আগে। এবারে উভয় ক্ষেত্রে অর্থাৎ ব্যক্তি পর্যায়েও 50 লাখ টাকা নিতে পারবে। আপনার কাছে মনে হয় কিনা যে চাঁদাবাজির পথ উন্মুক্ত করে দেওয়া হলো এবং ব্যক্তির ক্ষেত্রেও আপনি 50 লাখ টাকা নিতে পারবেন? এটা বাড়াবাড়ি কিনা? আগে না, মানে সর্বোচ্চ 50 লাখ, সেটা এটা হতে পারে যে আপনি টাকাগুলো এমনি আপনি রিটার্ন দেন বা না দেন, পলিটিক্যাল পার্টিগুলো চলেই তো এইটার উপর ডিপেন্ড করে আসলে। কিন্তু নিয়ম হলো আইনের মধ্যে হয়তো চলেন, কিন্তু এই প্রবণতাটা, এই নিয়ম মানে আইনের মধ্যে এই সুযোগটা রাখা না, এই আইনের মধ্যে না। অনুদান না দিলে পলিটিক্যাল পার্টিগুলো কোথা থেকে পয়সা পাবে? অনুদান তো নেবে তাদের মেম্বারদের কাছ থেকে, নিতেই পারে অনুদান তারা কোনো প্রতিষ্ঠানের কাছে, কিন্তু যেটাই নিক সেটা ব্যাংকিং চ্যানেলও হতে হবে, সেটা লিগ্যাল হতে হবে, সুযোগ মানুষ সেটা জানতে পারবে। সেই পরিমাণটা এই যে বাড়ানো, এটার মধ্যে দুর্নীতির ক্ষেত্র মানে টাকা লেনদেন যত বাড়বে সেখানে আসলে অন্যান্য লেনদেনের প্রসঙ্গও বাড়ে কিনা, সুযোগ তৈরি হয় কিনা? সুযোগ তো আপনি যদি রিটার্ন না দেন, যদি অসৎ উদ্দেশ্য থাকে, আপনি মনে করেন এখন কে যে চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজি বিভিন্ন জনরা করছে, এটা কি কোথাও লেখা আছে? কিন্তু হচ্ছে না, হচ্ছে। আর আপনি যদি এটা লিগ্যাল দেন, দিয়ে আপনি ওই টাকাটা কোথা থেকে আপনি পেলেন, কোথা থেকে, আর যেখানে দিচ্ছেন সেটা সবকিছু যদি পরিষ্কার করে বলেন, সেক্ষেত্রে একটা ভয় আছে, কেউ সহজে দিতে চাইবে না, যে কে বিপদে পড়বে, যে আমি টাকা, আমার সোর্স অফ মানি আমাকে বলতে হবে, তো মানে আমি 10 লাখ টাকা দিলে আমার সোর্স অফ মানি সেটা বলতে হবে। যদি আমার হোয়াইট টাকা থাকে সমস্যা না, আমি যদি অনেস্ট থাকি সমস্যা নেই। এই একটা জিনিস। দ্বিতীয় একটা জিনিস হলো, আমি যদি কোনো রাজনৈতিক দলকে দেবে, এখনকার প্রেক্ষাপট বলে, পরবর্তীতে ওটা কালার্ট করবে যে হ্যাঁ উনি তো ওই দলকে এত টাকা দেয়, তার মানে উনি ওই দলের লোক, ভাঙো তার ব্যবসা প্রতিষ্ঠান, ভাঙো তার সবকিছু। মানে এই যে আমাদের যে সমাজের যে বিভাজনের যে কালচারগুলো শুরু হয়েছে, এগুলো। আপনি চাঁদাবাজির প্রসঙ্গ হচ্ছে, আমি একটু সরাসরি বলি, বিএনপির বিরুদ্ধে এনসিপি চাঁদাবাজির অভিযোগ এনেছে সরাসরি, এবং এনসিপিরও অনেকের বিষয়ে সংবাদ আসা শুরু হয়েছে, সদ্য জন্ম নেয়া একটা দলের হলেও তাদের মধ্যে এই ধরনের প্রবণতা দেখেছি আমরা। সেক্ষেত্রে আরো দুই একটা তালিকা এসেছে, 113 জন 120 জন এরকম তালিকা এসেছে, যার মধ্যে জামাত ইসলামের, যারা অত্যন্ত সুফি একটা দল হিসেবে মানুষের মধ্যে পরিচিত এবং তারা এই ধরনের দাবি করে, তাদেরও অভিযোগ এসছে। এখন আমার কথা হচ্ছে যে দেশের অনেকগুলো দলের মধ্যে এই ধরনের প্রবণতা আছে, সেখানে চাঁদাবাজির এটাকে আসলে মানে লিগালাইজ করার মতো আইন হয়ে যাচ্ছে, এই রকম মনে হয় কি? আমার কাছে এই জিনিসটা মনে হয় যে ওই যে কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়া হয়, কাছাকাছি ব্যাপারটা ওরকম কাছাকাছি। ধন্যবাদ। এবারে তাহলে আপনাকে আরেকটা জিনিস জানতে চাই, যে এবারের যে নির্বাচনের যে প্রেক্ষাপট, সেটা তো অন্যান্য সময়ের নির্বাচনের যে প্রেক্ষাপট, রাজনৈতিক পরিবেশ, যেমন একটি বড় দল মানে পুরো এই মাঠের বাইরে আছে, নির্বাচনী যে মাঠ, আশা করা যাচ্ছে যে এই মাঠের বাইরেই থাকবে। এই অবস্থায় এবারের নির্বাচন নিয়ে আপনার অভিজ্ঞতা কি বলে? কোন কোন শঙ্কা তৈরি হয়ে আছে? আচ্ছা, আসলে এবারকার নির্বাচনের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, অন্য যে কোনো নির্বাচনের জন্য এর চ্যালেঞ্জগুলো একেবারে ভিন্ন প্রকৃতির। এর আগে ছিল এক ধরনের চ্যালেঞ্জ যেগুলো, আর এবারকার প্রেক্ষাপটটা একেবারে, আপনি প্রথমেই যেটা বললেন, আইন শৃঙ্খলা বাহিনীর মানসিক সেই শক্তির জায়গাটা দুর্বল হয়ে আছে। তার মানে আপনাকে সেই জায়গাটা কাজ করতে হবে, 1 নম্বর। 2 নম্বর যেটা হলো, যে চ্যালেঞ্জগুলো ইলেকশন কমিশনের কাছে ফেস করতে হবে, যে তারা বলেছে প্রবাসীদের ভোট তারা নেবেন, বলেছেন, কিন্তু ভোট নেওয়ার ক্ষেত্রে তারা যেটা বলছে যে
আমরা হলো ব্যালট পেপারে প্রার্থীর নাম রাখবো না, শুধু ব্যালটে প্রতীক দিয়ে তাদের কাছে পাঠিয়ে দেবো, প্রার্থীর নাম তারা আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবে। আপনি দেখেন জেনারেল যারা কেন্দ্রে ভোট দিচ্ছে সাধারণদের জন্য প্রার্থীর নাম এবং প্রতীক, এটাই ব্যালটের নিয়ম। এবং কিন্তু আপনি প্রবাসীদের জন্য আবার করছেন শুধু প্রতীক, এটা বৈষম্য না। এটা কি ধরনের ব্যালট? একটা একই ইলেকশনে আপনি মনে করেন পঞ্চগড়ে এক আসনে যারা প্রবাসী ভোট দেবেন তারা দেখবেন যে প্রার্থীর নাম নাই কিন্তু প্রতীক আছে তার, আর যিনি কেন্দ্র দিচ্ছেন সে। এই ধরনের কাজগুলো তারা সিদ্ধান্ত নিচ্ছে এই কারণে যে পোস্টাল ব্যালট প্রয়োগ করবে, যে এই সময়টা বাঁচানোর জন্য। কিন্তু ইলেকশন কমিশন কিন্তু ডিসেম্বর থেকে কিন্তু এই প্রবাসীদের ভোট নেওয়ার জন্য রেডি হচ্ছিল। তারা যদি ওইটা না করে তারা যদি বলতো যে না আমরা হলো ডিপ্লোম্যাটিক ব্যাগে বিভিন্ন দেশে পাঠাবো এবং সেটা আমরা এই যে প্রত্যাহার থেকে প্রতীক বরাদ্দ থেকে ভোট গ্রহণের ওই সময়টা একটু বাড়াই দিব কিন্তু প্রচারণার সময় বাড়াবো না, এইভাবে যদি জিনিসগুলো ম্যানেজ করতে এবং ইলেকশন কমিশনে আমরা হলো প্রবাসীদের জন্য রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার একটা নিয়োগ দেবো যারা সরাসরি বিদেশ থেকে ইলেকশন কমিশন মানে ঢাকায় চলে আসবে, সেখান থেকে কাউন্ট হবে। এইভাবে যদি জিনিসগুলো চিন্তা করতে মানে আরো চিন্তা করতে হবে যে আমরা ব্যালট যাকে পাঠাবো তার মেলে পাঠাবো, সে ওয়ান টাইম এটাকে প্রিন্ট করে তারপরে সেই মানে শর্টকাট টাইমগুলো বের করতে পারতো। তা না করে তারা সেই পুরনো পোস্টাল ব্যালটে যাচ্ছে, তাও আবার বলছে যে নাম থাকবে না, মানে একটু আমার কাছে একটু হচপচ লাগে। এবারে সার্বিক বিবেচনায় আমি একটু সরকারের প্রসঙ্গ দিক থেকে এবার শেষ প্রশ্ন আমার আলোচনার একেবারে শেষ প্রান্তে, সেটি হচ্ছে যে এবারের যে সরকার সেটি অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারেরও যে চরিত্র, এরকম চরিত্র যে ছাত্র প্রতিনিধি রয়েছে, ডক্টর ইউনূস আসছেন প্রধান উপদেষ্টা হিসেবে আছেন এবং তিনি বারবার বলেছেন যে এমন একটা নির্বাচন যেটি নিয়ে কারো কোনো প্রশ্ন না থাকে, এটি তিনি অনেক ইন্টারভিউতে এবং সব বিভিন্ন জায়গায় বলেছে। সে পথে আছে নাকি এখানে আসলে প্রস্তুতি বা সার্বিক আপনার যে পর্যবেক্ষণ এখন পর্যন্ত তাতে কোনো ঘাটতি দেখেন? মানে আপনি কেমন চিন্তা করছেন যে নির্বাচনটা হবে? নির্বাচনটা কেমন হবে একটা আগাম বলা খুব কঠিন ব্যাপার, কিন্তু তারপরেও যেটা বোঝা যায় যে মনে করে আমি এটা প্রতিনিয়ত বলে আসছি যে এখনো কোনো দলের দেখা যায় বড় বড় পোস্টার, বড় বড় বিলবোর্ড আছে যেখানে ভোট দাও কথাগুলো আছে যে অমুক মার্কায় ভোট দাও, কিন্তু ইলেকশন কমিশন এইভাবে একটা টু শব্দ আজ পর্যন্ত আমি শুনিনি। কারণ তারা তো এটা প্রথম যদি একটা মেসেজ পাঠাতো যে না যার যাই ভোট চাওয়া সংক্রান্ত যেখানে যা আছে উঠাও তোমরা, তাহলে তারা ইলেকশন কমিশন বুঝতে পারতো যে তাদের অর্ডারগুলো কিভাবে মানুষ প্রতিপালন করছে, মানুষের কাছে একটা মেসেজ যেত। তাই তো ইলেকশন কমিশনের চোখে তো এগুলো দৃষ্টি এড়ায়নি, তারাও এখানে কাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীকে ইলেকশন কমিশন কাজ পর্যন্ত আমি শুনতে শুনি যে আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনই উন্নতি হবে, এরকম মেসেজগুলো এখন থেকে না দিতে পারলে মানে ঠিক এত আগাম ইলেকশনে ভালো বন্ধ বলাটাও ঠিক না এবং আমি বলতেও চাই না, কিন্তু আমি আশা রাখি যে ইলেকশন ভালো আমাদের যে কোনো মূল্যেই করা প্রয়োজন, যে কোনো মূল্যে করা প্রয়োজন। কারণ এর বাইরে আসলে আমাদের হাতে বিকল্প নাই বলতে গেলে না। বারবার ইলেকশন করে একটা মানসম্মত আন্তর্জাতিক মানে আমি বলি না ইলেকশন কোনোদিন 100% ফেয়ার করা যায় না, কিন্তু যতটা করা যায়, যতটা মানুষজনের আস্থাও এখন সেরকম ফিরে আসেনি, সেই জায়গাটাকে কাজ করা দরকার। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন আজকে নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি। তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করলাম যে ফেব্রুয়ারি যে নির্বাচন কমিশনের যে প্রস্তুতিগুলো, যে আরপিও সংশোধনের যে প্রস্তাবগুলো করেছে সেটি কেমন হচ্ছে এবং আসলে কোন দিকে আমরা এগোচ্ছি, আগামী নির্বাচন কোন দিকে যাচ্ছে তা খানিকটা বোঝার চেষ্টা করলাম। এমন রাজনীতি এবং রাজনীতির বাইরের আরো সব বিষয় নিয়ে প্রতি রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন আমাদের এই আয়োজন প্রথম আলোর নিয়মিত লাইভ শো বার্তা কক্ষ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ আজ যারা সঙ্গে ছিলেন।